ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত লেখিকা আগাথা ক্রিস্টির লেখা একটি গল্প। আগাথা ক্রিস্টি জন্মগ্রহণ করেন ইউকেতে 15 সেপ্টেম্বর 1890-তে। তিনি তার জীবনকালে 66টি ডিটেকটিভ উপন্যাস এবং 14টি ছোট গল্প লিখেছেন। তার রচিত বিখ্যাত দুটি ডিটেকটিভ ক্যারেক্টার হল মিস মার্পল এবং হারকিউল পোয়ারো। তিনি বিশ্বের সবথেকে বেশি দিন চলেছে যে নাটকটি তারও রচয়িতা ছিলেন। নাটকটি হল দ্য মাউস ট্র্যাপ, যেটি ওয়েস্ট এন্ডে 1952 থেকে 2020 অবধি চলেছে। এছাড়াও তিনি ম্যারি ওয়েস্ট ম্যাকট ছদ্মনামে 6টি উপন্যাস রচনা করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আগাথা ক্রিস্টির নাম আছে বিশ্বের বেস্ট সেলিং ফিকশন রাইটার অফ অল টাইম হিসেবে। এই বিশ্ববিখ্যাত লেখিকা মারা যান 12 জানুয়ারি 1976-এ। তো চলুন বেশি দেরি না করে আজকে তারই রচিত একটি গল্প শুনে নেওয়া যাক। আজকে আমরা শুনব লেখিকা আগাথা ক্রিস্টির লেখা ক্যারিবিয়ান মিস্ট্রি, অনুবাদ মাসুদ রানা। মিস জেন মার্পল সেন্ট মেরি মিডের শান্ত গ্রামীণ পরিবেশ ছেড়ে বেড়াতে এসেছেন ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে। এখন তার বয়স হয়েছে। গির্জার কাজেই জীবনের দীর্ঘ বছরগুলো কেটেছে। গত শীতে কঠিন নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারের উপদেশ ছিল উন্মুক্ত সূর্যালোক স্নানের। এরপরেই ক্যারিবিয়ান সাগরের দ্বীপভূমি ওয়েস্ট ইন্ডিজে আসার রাজসিক ব্যবস্থা করে দিয়েছিল ভাইপো রেমন্ড ওয়েস্ট। রেমন্ড একজন সফল ঔপন্যাসিক। বই থেকে তার আয়ও যথেষ্ট। কর্তব্যবশেই পিসির জীবন আনন্দময় করে তুলতে সে প্রস্তাব করেছিল ওয়েস্ট ইন্ডিজে আসার। গোড়ায় মৃদু আপত্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত তিনি সম্মত হয়েছিলেন সেন্ট মেরি মিডের বাড়িটা ছেড়ে আসতে। রেমন্ড ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি কোনো দিকে। তারই এক বান্ধবীর সঙ্গে আকাশপথে এসেছেন ত্রিনিদাদ পর্যন্ত। আর তারপর সেখান থেকে সমুদ্র তীরে সেন্ট অনরোতে গোল্ডেন পাম হোটেলে। এই হোটেলটা আগে চালাতেন স্যান্ডারসনরা। কিছুকাল আগে তারা ইংল্যান্ডে চলে আসে। তাদের জায়গায় এখন হোটেল চালাচ্ছে কেন্ডাল দম্পতি। রেমন্ডকে তারা নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়ে জানিয়েছিল যে তার পিসির জন্য কোনো ভাবনা তাকে করতে হবে না। এখানে একজন ভালো ডাক্তারও রয়েছেন, সুতরাং দরকার হলেই পাওয়া যাবে। আর তারা নিজেরা তো আছেনই। মলি কেন্ডাল খুব উদ্যমী যুবতী, বয়স 20 ছুঁয়েছে, বেশ হাসি খুশি। মিস মার্পলকে সাদরে অভ্যর্থনা জানিয়ে যথাসময়ে তার জন্য সব রকম আরামের ব্যবস্থা করে দিয়েছে। আর মলির স্বামী টিম কেন্ডাল অত্যন্ত সদাশয় যুবক, সামান্য কৃষ দেখতে, গায়ের রং গাঢ়। একেবারে নিজের মতো করে একটা চমৎকার বাংলো পেয়েছেন মিস মার্পল। পশ্চিম ভারতীয় মেয়েরা হাসি মুখে আদেশ পালন করতে সব সময়ই তৈরি। এখানে আসার পর থেকে রোজই তিনি বাংলোর সামনের রাস্তা ধরে সমুদ্রের তীরের এলাকায় একটা চেয়ারে এসে বসেন, স্নানের দৃশ্য দেখেন আর অভ্যস্ত হাতে উল বোনেন। সঙ্গী হিসেবে দু একজন বয়স্ক অতিথিকেও পেয়েছেন। এরা হলেন বৃদ্ধ মিস্টার রাফায়েল, ডক্টর গ্রাহাম ক্যানন প্রেসকট আর তার বোন, আর এদের সঙ্গে আছেন মেজর প্যালগ্রেভ। একজন বৃদ্ধার পক্ষে উন্মুক্ত সামুদ্রিক পরিবেশ, নিশ্চিন্ত আবাস আর অনর্গল গল্প করার মতো সঙ্গী, এরপর আর কি চাই? অসংখ্য পামের অরণ্যে রোজকার জীবনযাত্রায় দুদিনেই বেশ অভ্যস্ত করে নিয়েছেন তিনি নিজেকে। আপাতত মেজর প্যালগ্রেভ সঙ্গ দিচ্ছিলেন মিস মার্পলকে। ভদ্রলোক ঘুরেছেন অনেক, দেখেছেনও অনেক, তেমনি নিজের অভিজ্ঞতার গল্প করেনও বেশ বেপরোয়া ভাবে। কেনিয়ায় না গেলে জায়গাটা সম্পর্কে কোনো ধারণাই করা সম্ভব নয়।
জীবনের সেরা 14টি বছর আমার সেখানে কেটেছে। এভাবেই স্মৃতিচারণ করে চলেছিলেন মেজর। মিস মার্পেলের মতন একজন নীরব শ্রোতা পেয়ে অতীতের আনন্দের দিনগুলোর কথা শুনিয়ে অপার আনন্দ লাভ করছিলেন তিনি। উপজাতিদের বিচিত্র রীতির রং চড়ানো কাহিনী শুনতে শুনতে মিস মার্পেল মেজরকে উৎসাহিত করতে বললেন, হ্যাঁ, আপনার অভিজ্ঞতা সত্যিই বড় বিচিত্র। অবশ্য এই জায়গাটাও বেশ চমৎকার। মেজর প্যালগ্রিভ চারিদিকে তাকিয়ে খুশির স্বরে বললেন, হ্যাঁ, সত্যি চমৎকার। এমন জায়গাতেও নিশ্চয়ই অনেক অদ্ভুত ঘটনা ঘটে থাকে। তা ঘটে বই কি, শুনবেন নাকি? কবছর আগে একটা খুন হয়েছিল। লোকটির নাম ছিল হ্যাঁ, হ্যারি ওয়েস্টার্ন। কাগজে নিয়ে কদিন খুব লেখালেখিও হয়েছিল। উলের কাঁটা ঘোরাতে ঘোরাতে উৎসুক চোখে মেজরের দিকে তাকালেন মিস মার্পল। হ্যারি ওয়েস্টার্ন তার স্ত্রীর প্রেমিক ওই কাউন্ট ফেরারিকে গুলি করে হত্যা করেছিল। অবশ্য টাকার জোরে সবই পরে ধামাচাপা পড়ে গিয়েছিল। মিস মার্পেলের পশমের গুলি গড়িয়ে পড়ে গিয়েছিল। কথা বলতে বলতে মেজর সেটা নিচু হয়ে তুলে নিলেন। আমিও একবার অদ্ভুত এক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, বলতে লাগলেন মেজর। ঠিক নিজে নয়, ক্লাবে আড্ডা দেওয়ার সময় এক ডাক্তার ভদ্রলোক তার জীবনের ঘটনা শুনিয়েছিলেন। স্ত্রী গলায় দড়ি দিয়েছিল বলে মাঝরাতে এক তরুণ তাকে ডেকে তুলেছিল। তরুণটি স্ত্রীর খুবই অনুগত ছিল। কিছুদিন যাবৎ সে স্ত্রীর আচরণে অদ্ভুত নাকি পরিবর্তন লক্ষ্য করেছিল। কেমন হতাশার ভাব তাকে জড়িয়ে থাকতো সবসময়। ডাক্তার ঠিক সময় পৌঁছে উপযুক্ত ব্যবস্থাদি করায় মেয়েটি সে যাত্রা বেঁচে গিয়েছিল বটে, কিন্তু 1 মাস পরেই ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছিল। মিস মার্পল মৃদু স্বরে বললেন, খুবই দুঃখের ঘটনা। খুনের ঘটনা বর্ণনায় মেজরের উৎসাহ লক্ষ্য করে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন তিনি। এমনই আরও 2-1টা অদ্ভুত ঘটনার বিবরণ শুনিয়ে মেজর একসময় বললেন, আমার এক ডাক্তার বন্ধু একবার তার এক বন্ধুর একটা ফটো বার করে দেখায়। বন্ধুটির নাম রবিনসন না কি যেন ছিল। সে তার বাড়িতেই ছিল। তার বন্ধুটি আবার সব সময় ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো। অদ্ভুত কিছু দেখলেই ছবি তুলে নিত। রবিনসনদের সদর দরজার সামনে একটা দুর্লভ হিবিস্কাস গাছ দেখতে পেয়ে একটা ছবি তুলে নেয়। ঠিক যেই মুহূর্তে শাটার টেপে তখনই মহিলার স্বামী সামনের দরজা দিয়ে বেরিয়ে আসছিল। ক্যামেরায় সেও ধরা পড়ে গেল। অবশ্য ছবিটা একটু ফোকাসের বাইরে চলে গিয়েছিল। সেই ছবির একটা কপি আমি আপনাকে দেখাতে পারি। ডাক্তার বন্ধু নিছক আমার কৌতূহল মেটাবার জন্য দিয়ে দেন। ছবিতে ধরা পড়া সেই লোকটি এমন এক খুনের আসামি যে ঘটনার রহস্য আজও সমাধান হয়নি। খুনি নির্বিবাদেই ঘুরে বেড়াচ্ছে। মেজর প্যালগ্রেভ তার ব্যাগ বের করে হাজারো জিনিসের মধ্যে ফটোর খোঁজ করতে লাগলেন। মিস মার্পল বুঝতে পেরেছিলেন মেজর তার গল্পে যথেষ্ট রং চড়াতে অভ্যস্ত। এই ধরনের লোকেরা যতবার গল্প শোনায় ততবারই তাতে নতুন করে পলেস্তারা পড়ে। সব ঘটনা প্রায় ভুলেই গেছি। মহিলা বেশ সুন্দরী ছিলেন, কিন্তু কোথায় যেন ফটোটা। এই তো। বলতে বলতে ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট ফটো টেনে বার করলেন। দেখুন, একজন খুনির ছবি এটা। ছবিটা মিস মার্পলের হাতে চালান করবার মুহূর্তে পায়ের শব্দ পেয়ে মিস মার্পলের ডান কাঁধের ওপর দিয়ে দৃষ্টি ফেললেন তিনি।
যাচ্ছে তাই, গোল্লায় যাক। বিরক্ত হয়ে হাত গুটিয়ে নিলেন মেজর। সব কিছু আবার মানি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেললেন এবং প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টে হাতির দাঁতের গল্প করতে শুরু করলেন। পরক্ষণেই বলে উঠলেন, হ্যালো। মেজরের কণ্ঠ কেমন কৃত্রিম বলে বোধ হতে লাগলো মিস মার্পেলের। এগিয়ে আসা পদশব্দের দিকে তাকিয়ে মেজর বললেন, দেখুন দেখুন কারা এসেছেন, বিখ্যাত ব্যক্তিবর্গ, পুষ্প ও প্রাণী সংগ্রাহক। মিস মার্পল এগিয়ে আসা 4 অতিথিকে আগেই দেখেছিলেন। বিরাট চেহারার একঝাঁক খাড়া ধূসর চুলের মানুষটির নাম গ্রেগ ডাইসন, আর স্বর্ণকেশী স্ত্রীলোকটি তার স্ত্রী লাকি ডাইসন। অন্য দম্পতির একজন কৃষ চেহারার মানুষ, তিনি কর্নেল এডওয়ার্ড হিলিংটন, আর তার স্ত্রী ইভেলিন হিলিংটন। প্রথম দম্পতি প্রকৃতিবিদ, আর দ্বিতীয় পাখি সম্পর্কে খুবই আগ্রহী। মেজর মিস মার্পলের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন। সকলেই তাকে শুভেচ্ছা জানালেন। ইভেলিন হিলিংটন মিস মার্পলের পাশে বসে তার সঙ্গে গল্প করতে শুরু করলেন। মিস মার্পল ঘাড়ের ব্যথায় বেশ কষ্ট পাচ্ছেন, তবুও আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকালেন। তার চোখে পড়ল বেশ একটু দূরে ধনকুবের মিস্টার রাফায়েলের বিরাট বাংলোটা, কিন্তু মানুষজন কাউকে সেখানে দেখা গেল না। ইভেলিনের গল্প শুনতে শুনতে মিস মার্পল অন্যমনস্কভাবে হলেও যথাযথ সায় দিয়ে যাচ্ছিলেন। দুজন পুরুষকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ছিল তার চোখ। এডওয়ার্ড হিলিংটন শান্ত সুদর্শন, বেশ ভালো মানুষ বলেই মনে হয়। আর গ্রেগ ডাইসনের বিরাট চেহারা, বেশ হাসি খুশি আর প্রাণোচ্ছল। এরপরে তিনি মেজরের দিকে দৃষ্টি ফেরালেন। সন্ধ্যাবেলা গোল্ডেন পাম হোটেলের কোণার দিকে একটা চেয়ারে বসেছিলেন মিস মার্পল। প্রকাণ্ড ডাইনিং রুমটা 3 দিক খোলা। ভেতরে হাওয়ায় বেশ একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল। টেবিলে টেবিলে ছড়িয়ে পড়েছে হালকা রঙিন আলো। আনন্দমুখর এই সন্ধ্যায় বেশিরভাগ মহিলারই দেহে রঙিন সান্ধ্য পোশাক। হলের আলোয় প্রকট হয়ে উঠেছে তাদের বাদামি কাঁধ আর পেলভ হাত। নানা বয়সের মানুষ চারপাশে। প্রৌঢ় ধনীদের দেখে বোঝা যাচ্ছিল যে তাদের সঙ্গিনীরা তৃতীয় বা চতুর্থ ঘরণী। মধ্যবয়স্ক অনেক দম্পতি এসেছিল উত্তর ইংল্যান্ড থেকে। সন্তানসহ হাসিখুশি এক দম্পতি এসেছে কারাকাস থেকে। দক্ষিণ আমেরিকার নানা রাজ্যের মানুষও কিছু কম ছিল না। সকলের মুখে নানা ভাষার শব্দ মিলেমিশে এক বিচিত্র গুঞ্জনধ্বনি তৈরি হয়েছে হলে। আরও ছিলেন 2 ইংরেজ যাজক, একজন ডাক্তার আর একজন অবসরপ্রাপ্ত বিচারক। একপাশে এক চীনা পরিবারকেও চোখে পড়েছিল। দীর্ঘাঙ্গী কালো স্থানীয় যুবতীরা নিপুণ হাতে খাদ্য পরিবেশন করছিল, আর তাদের তদারক করছিল ইতালীয় প্রধান ওয়েটার আর পানীয় পরিবেশনকারী। সকলের উপর সতর্ক নজর রেখেছিল টিম কেন্ডেল। তাকে সহায়তা করছিল তার স্ত্রী মলি। এক রাশ সোনালি চুল আর হাসি ঝলমল মুখের মলিকে বেশ সুন্দরী দেখাচ্ছিল। একটু পরেই শুরু হলো স্টিল ব্যান্ড। দ্বীপে এই জোরালো বাজনা খুবই জনপ্রিয়, যদিও মিস মার্পলের মোটেই ভালো লাগলো না। গান আর বাদ্যের তালে তালে নাচও শুরু হয়েছিল। মিস মার্পল লক্ষ্য করলেন যে এই নাচে ব্যায়ামের ধাঁচে অদ্ভুতভাবে সারা শরীর বেঁকে যায়। তরুণ তরুণীরা বেশ উপভোগও করছে। কাছেই টেবিলে বসেছিলেন গোলগাল চেহারার ক্যানন প্রেসকট আর তার বোন। কেমন যেন ভয় জাগানো মুখ ও ভাব মহিলার, চেহারাও কৃশ। মিস প্রেসকট সারা দিন ধরে কোথায় কোথায় ঘুরেছেন সেই বিবরণ শোনাতে লাগলেন মিস মার্পলকে।
এরা দুই ভাই বোন বেশ কিছুদিন গোল্ডেন পাম হোটেলে রয়েছেন। কফি পানের ফাঁকে অতিথিদের সম্পর্কে নানা কথা বলতে লাগলেন। বৃদ্ধ মিস্টার রাফায়েল প্রতি বছরই নাকি এখানে আসেন। লোকটি নাকি টাকার পাহাড়ের মালিক, বয়স প্রায় ৮০। তার সঙ্গে রয়েছে তার সেক্রেটারি, অল্প বয়সী একটি মেয়ে, এস্থার ওয়াল্টার্স। সে চিচেস্টারে থাকে, বিধবা। মিস্টার রাফায়েলের সঙ্গে তার ভ্যালেও রয়েছে, তার নাম জ্যাকসন। পক্ষাঘাতগ্রস্ত মিস্টার রাফায়েলের অঙ্গ সংবহন করে সে একজন নার্সের মতোই। ক্রমে সকলেই আলাদা দল করে হল ঘরে ছড়িয়ে পড়ছিল। হিলিংডন ডাইসন ৪ জনের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন মেজর প্যালগ্রিভ। মিস মার্পল সেই দিকে ইঙ্গিত করে তাদের সম্পর্কে কৌতূহল প্রকাশ করলেন। ক্যানন প্রেসকার জানালেন যে প্রতি বছরই তারা ওয়েস্ট ইন্ডিজের নানা দ্বীপ ঘুরে ৩ মাস করে কাটিয়ে যান। এখানে গত বছরও তারা এসেছিলেন। আর লম্বা লোকটি হলেন হিলিংটন। তারা স্বামী স্ত্রী দুজনেই উদ্ভিদবিদ। অন্য দুজন হলেন আমেরিকান মিস্টার ও মিসেস ডাইসন। ভদ্রমহিলা প্রজাপতির ওপর নাকি লেখালেখি করে থাকেন। পাখির বিষয়েও সকলেই বেশ উৎসাহী। এই টেবিলে যাদের নিয়ে আলোচনা হচ্ছিল তাদের দিক থেকে স্টিল ব্যান্ডের শব্দ ছাপিয়ে হাসির শব্দই বেশি ভেসে আসছিল। সেদিকে তাকিয়ে মিস মার্পল বললেন, মানুষের পরিচয়টা জানাটা বেশ আনন্দের না, এবং মজার। গত বছর আমি ওদের দেখে তো ভেবেই নিয়েছিলাম যে মিসেস ডাইসনই বুঝি মিসেস হিলিংটন। পরে অবশ্য ভুল ভেঙেছিল। মিস মার্পল বললেন, মিস্টার ডাইসন তার স্ত্রীকে লাকি বলে ডাকেন, ওটা কি তার ডাকনাম? মিস্টার ক্যানন বললেন, স্ত্রীর দৌলতে ভাগ্য ফিরেছিল বলে মিস্টার ডাইসন ওই নামেই ডাকেন বলে শুনেছি। এমনই একে একে অন্য সকলের সম্পর্কে নানা কথা জানা হয়ে গেল মিস মার্পলের। একসময় মিস্টার রাফায়েলের টেবিলে তার দৃষ্টি পড়ল। অবিশ্বাস্য ধনী এই লোকটিকে জরাগ্রস্ত শিকারী পাখি বলে তার মনে হলো। শরীর অত্যন্ত কৃশ, তবে দৃষ্টি বেশ তীক্ষ্ণ। খুবই খিটখিটে মেজাজের হলেও লোকে মানিয়ে নেন তিনি ধনী বলে। ব্যক্তিত্ব অসাধারণ। ভদ্রলোকের ভ্যালে সঙ্গী সুদর্শন দীর্ঘাকৃতি মিস্টার জ্যাকসন দাঁড়িয়ে আছেন পাশে। শয্যায় বসেই প্রাতরাশ সারলেন মিস মার্পল। চা, সেদ্ধ ডিম আর 1 টুকরো পেঁপে। প্রাতরাশ শেষ হলে অভ্যেস মতো হোটেলের পথ ধরে এগোলেন। পথেই দেখা হয়ে গেল মলি কেন্ডেলের সঙ্গে। তার চোখে মুখে কেমন যেন একটা বিপর্যস্ত ভাব। উদ্বিগ্ন হয়ে তিনি জানতে চাইলেন, কি হলো, অমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? মলি বিমর্ষভাবে জবাব দিল, খুবই দুঃসংবাদ। সকলেই জানছেন একে একে মেজর মেজর প্যালগ্রিভ মারা গেছেন। সে কি? কখন? গতকালও তো তাকে বেশ হাসি খুশিই দেখেছি। বিস্মিত হলেন মিস মার্পল। হ্যাঁ, গত রাত্রিতে আকস্মিকভাবেই মৃত্যুটা হয়েছে। আসলে তিনি রক্তচাপের রোগী ছিলেন তো। হ্যাঁ, কিন্তু আজকাল তো এই রোগের যথেষ্ট ভালো ওষুধও আছে। তা আছে, সেটা খেতেই হয়তো ভুলে গিয়েছিলেন, কিংবা বেশি খেয়ে ফেলেছিলেন। ডাক্তার কি বলছেন? অবসর নেবার পর থেকে ডাক্তার গ্রাহাম তো হোটেলেই থাকেন, তিনিই দেখেছেন, আর স্থানীয় ডাক্তারও দেখেছেন। তারাই ডেথ সার্টিফিকেটটা দিলেন। তাদের অভিমত উচ্চ রক্তচাপ থাকলে এরকম নাকি হতে পারে। তার উপর গত রাত্রে মদের পরিমাণটাও হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল। একটু থেমে মলি আবার বলল, কিন্তু আমাদের কাছে ঘটনাটা মস্ত বড় আঘাত, জানেন। হোটেলের খাবার সম্বন্ধে
লোকের মনে এখন সন্দেহ দেখা দিতে পারে। কিন্তু খাদ্যে বিষক্রিয়া আর উচ্চ রক্তচাপের লক্ষণ তো আলাদা, তাই না? এগিয়ে চলতে চলতে বললেন মিস মার্পল। তার মনে পড়ল যে গতকালই হিলিংটন আর ডাইসনদের সঙ্গে বেশ হাসি খুশি মেজাজে ছিলেন মেজর প্যালগ্রেভ। কথাটা মনে হতেই তিনি গতি পাল্টে সমুদ্র তীরে না গিয়ে বারান্দার ছায়ায় এসে বসলেন। হাতের উলের কাঁটা খুব দ্রুত চলছিল। আকস্মিক দুঃসংবাদটা তাকে খুবই ছন্দহারা করে তুলেছিল। গতকালই মেজর প্যালগ্রেভ কেনিয়ার কথা, ভারতের কথা, উত্তর পশ্চিম সীমান্ত, তারপর খুনের ঘটনা, অনেক কিছুই সোৎসাহে শুনিয়েছিলেন। পশমের গুলি পড়ে গেলে পরে মেজর তা তুলে দিয়ে সেই খুনির ফটোর কথাটা বলেছিলেন। তেমন আগ্রহ নিয়ে অবশ্য তখন তিনি শুনতে চাননি। কোন ক্লাবে তার ডাক্তার বন্ধু শুনেছিলেন তার এক ডাক্তার বন্ধুর কাছে একজন ডাক্তার ছবি তুলেছিলেন সেই খুনি যখন সদর দরজা দিয়ে বেরিয়ে আসছিল। বিশেষ করে এই ঘটনাটাই ঘুরে ফিরে মনে আসতে লাগলো মিস মার্পলের। ফটোটা দেখাবেন বলে মেজর পকেট ব্যাগ থেকে বার করেছিলেন, কিন্তু সেই মুহূর্তেই পদশব্দ লক্ষ্য করে তিনি অন্যদিকে তাকিয়েছিলেন। মিস মার্পল লক্ষ্য করেছিলেন যে সেই সময় মেজরের মুখ লাল হয়ে উঠেছিল। কেমন যেন কাঁপা কাঁপা হাতে আচমকা সবকিছু গুটিয়ে নিয়েছিলেন। অস্বাভাবিকভাবে হাতির দাঁতের গল্প শুরু করে দিয়েছিলেন। কয়েক মুহূর্ত পরেই হিলিংটন আর টাইসনরা তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই সময় ডান দিকে মাথা ঘুরিয়ে মিস মার্পল তাকিয়েছিলেন বটে, কিন্তু কাউকে দেখতে পাননি। কেবল একটু দূরে হোটেলের দিকে টিম কেন্ডল আর তার স্ত্রীকে চোখে পড়েছিল। মেজর প্যালগ্রেভ অবশ্য সেদিকে তাকাননি। এই অপ্রত্যাশিত ঘটনাটা নিয়ে মধ্যাহ্নভোজ পর্যন্ত চিন্তায় ডুবে রইলেন মিস মার্পল। বিকেলেও বেড়াতে বেরুলেন না। কি মনে করে ডাক্তার গ্রাহামকে তার শরীর ভালো লাগছে না বলে একটা চিরকুট পাঠালেন। ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘদিন ডাক্তারি করার পর অবসর জীবন কাটাচ্ছিলেন ডাক্তার গ্রাহাম। বয়স এখন প্রায় 65 কোঠায়। বেশ সদাশয় মানুষ তিনি। চিরকুট পেয়েই তিনি উপস্থিত হলেন এবং শুভেচ্ছা জানিয়ে মিস মার্পলের শরীরে অসুবিধার কথা জানতে চাইলেন। মিস মার্পলের হাঁটুর ঝামেলা তার নিত্য সঙ্গী, সেই কথাটাই তিনি ডক্টরকে জানালেন। ডাক্তারও যথারীতি ওষুধের কথা লিখে দিলেন। পরে মিস মার্পলের একাকিত্বের কথা ভেবে তিনি একটু কথা বলতে লাগলেন। মিস মার্পল নিজের মনে বেশ লজ্জিতই বোধ করছিলেন, মিথ্যা কথা বলে ডাক্তারকে ডেকে এনেছেন বলে। এ ছাড়া আর কি বা তার করার ছিল? ব্যক্তিগত জীবনে তিনি সত্যবাদী এবং সত্যকে শ্রদ্ধা করার মানুষ, কিন্তু দরকারে নির্বিচারে মিথ্যার আশ্রয় নিতেও তিনি দ্বিধা করেন না। একসময় তিনি নিজেকে বেশ প্রস্তুত করে নিলেন। সামান্য কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, ডাক্তার গ্রাহাম, আপনাকেই আর একটা কথা বলতে চাইছিলাম মেজর প্যালগ্রেভকে নিয়ে। সকালে তার মৃত্যু সংবাদটা পেয়ে আমি খুবই আঘাত পাই। হ্যাঁ, এমন হাসি খুশি মানুষটা। আচ্ছা, গতকালই তিনি দুনিয়ার নানান অঞ্চলের গল্প শোনাচ্ছিলেন, কিন্তু তাই নাকি? গল্প করার সুযোগ পেলে তিনি বেশ বেপরোয়াই হয়ে উঠতেন। অনেকেই এর জন্য বেশ বিরক্তও বোধ করত। মেজর তার ছেলেবেলার কথা মেজর তার ছেলেবেলার কথা শুনিয়েছিলেন। সেই সময় আমি আমার এক ভাইপোর ছবি তাকে দেখাই। আমার কাছে চিরকালই সে খুব আদরের। উনি যখন ছবিটা দেখছিলেন ঠিক সেই মুহূর্তেই ওই কি ফুল আর প্রজাপতি সংগ্রহ করেন, ওই কি কর্নেল আর
মিসেস হিলিংটন, ওরা ওখানে উপস্থিত হন। মেজর তাদের সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে ছবিটা তার ব্যাগেই ঢুকিয়ে ফেলেন। সেই সময় আর তাকে আসলে বিরক্ত করতে চাইনি, ভেবেছিলাম সকালে চেয়ে নেব, কিন্তু সকালেই তো। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন মিস মার্পল। ডাক্তার গ্রাহাম সহানুভূতি সুরে বললেন, সেই ছবিটা আপনি ফেরত চাইছেন, এই তো? হ্যাঁ, আসলে আমার ভাইপো, প্রিয় জেঞ্জেল, 5 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। সত্যি? কেন? আমি আপনাকে বলতে সত্যি খুবই বিব্রত বোধ করছি, কিন্তু মেজরের জিনিসপত্র কে দেখাশোনা করছে আমি তো ঠিক জানি না, তাই আপনাকে। না না, আমি বুঝতেই পারছি, কাল তো অন্ত্যেষ্টি হবে, তার জিনিসপত্রের ব্যাপারটা কালই দেখা হবে। আচ্ছা, আপনি ফটোটা যদি একটু বর্ণনা দেন তাহলে সুবিধে হয়। মিস মার্পল সহজ গলায় বললেন, ছবিটা তুলেছিল আমার আর এক ভাইপো, হিবিস্কাস বা লিলি জাতীয় কোনো একটা ফুলের ছবি তুলছিল। সেই সময় জেঞ্জিল দরজা দিয়ে বেরোচ্ছিল। খুব ভালো যদিও ওঠেনি, কিন্তু ওই ছবি দেখেই আমি তার স্মৃতিচারণ করি। বেশ তো, মনে হচ্ছে না ছবিটা আপনাকে ফিরিয়ে দিতে কোনো অসুবিধে হবে। বলেই ডাক্তার গ্রাহাম উঠে দাঁড়ালেন। মিস মার্পল তাকে কৃতজ্ঞতা জানালেন। পরদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গেই পরলোকগত মেজর প্যালক্রেভের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল। কিন্তু এই স্বাভাবিক মৃত্যুর ঘটনা এখানকার সামাজিক আনন্দের জীবনে কোনো দাগ কাটতে পারল না। যেন খুব তাড়াতাড়ি সকলে ভুলে গেল। মেজরকে অবশ্য তেমন খুব একটা কেউ পছন্দও করতে না এখানে। নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করতেই তিনি বেশি পছন্দ করতেন, কিন্তু অন্যেরা আবার শুনতে চাইতেন না। বহু বছর আগেই তার স্ত্রী গত হয়েছিল। নিঃসঙ্গ জীবন, অতীত দিনের গল্প আর হাসি খুশিতে ভরিয়ে আঁকতে চাইতেন। 1 সপ্তাহ পরে হয়তো কেউ আর তাকে মনেও করবে না। মিস মার্পল কিন্তু এত সহজে মেজরের কথাটা ভুলতে পারলেন না। এতে অবশ্য ব্যক্তিগত কোনো আকর্ষণের ব্যাপার নেই। আলাপচারিতার মাধ্যমেই দুজন বয়স্ক মানুষের মধ্যে একটা মানবিক আবেদনের সূত্র তৈরি হয়েছিল। মেজরের দুঃখজনক আকস্মিক মৃত্যুর জন্য তিনি শোক সন্তপ্ত না হলেও তার অভাব বেশ বোধ করছেন। অন্ত্যেষ্টির দিন বিকেলে মিস মার্পল যথারীতি তার পছন্দের জায়গায় বসে উল বুনছিলেন। ডাক্তার গ্রাহাম এসে তার সঙ্গে দেখা করলেন। পরে তিনি দুঃখ প্রকাশ করে জানালেন যে মিস মার্পলের মূল্যবান ফটোটি নাকি খুঁজেই পাওয়া যায়নি। হতাশ কণ্ঠে মিস মার্পল বললেন, কি আর করা যাবে, কিন্তু ছবিটা তো মেজর প্যালগ্রেভের ব্যাগেই ছিল। পকেট, অন্যান্য জিনিসপত্র সবই খুঁজে দেখা হয়েছে। কয়েকটা চিঠি, খবরের কাগজের টুকরো টাকরার সঙ্গে আরও কয়েকটা ফটো ছিল, কিন্তু আপনি যেমন বলছেন তেমন তো কোনো ফটো ছিল না। সত্যিই দুর্ভাগ্য। যাই হোক, আপনি যথেষ্ট সাহায্য করেছেন ডক্টর গ্রাহাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা শেষ করে এক মুহূর্ত থামলেন মিস মার্পল। পরে বললেন, বাড়ির বাইরে এমনভাবে মৃত্যু হওয়াটা সত্যি খুবই দুঃখজনক। ওনার ফুসফুসের কোনো দোষ ছিল নিশ্চয়ই? তা তো মনে হয় না, মনে হয় উচ্চ রক্তচাপেই ভুগতেন। এইসব ক্ষেত্রে অবশ্য মৃত্যু ঘটা স্বাভাবিক, তবে রোগের কথা তো কখনো বলতে শুনিনি। আসলে তার চিকিৎসা আমি আগে কখনো করিনি, ব্লাড প্রেশারও নিইনি। তবে ব্লাড প্রেশারের ক্ষেত্রে
অ্যালকোহল কিন্তু খুবই ক্ষতিকর। আচ্ছা, এই জন্য তো শুনেছি ট্যাবলেটও খেতে হয়। হ্যাঁ, তো ওর ঘরেও তো ওই সেরেনাইটের একটা শিশি ছিল। আজকাল বিজ্ঞান নানা দিকেই কত উন্নতি করেছেন। আচ্ছা, বলছেন যে মেজরের পকেটে কোনো ছবি ছিল না? আপনার বর্ণনা মতো আপনার ভাইপোর ছবি ছিল না, মেজরের নিজের কিছু ছবি ছিল। এরপর মিস মার্পেলের হাঁটুর খোঁজ খবর নিয়ে ডাক্তার গ্রাহাম বিদায় নেন। মিস মার্পেলের মুখে গভীর চিন্তার ছাপ পড়ে। তিনি উদাসভাবে পাম সারি আর সুনীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন। একটা সন্দেহে নিরসন্ত হয়েছে, এবারে যা জেনেছেন তা নিয়ে তাকে একটু ভাবতে হবে। তার সামনেই ছবিটা মেজর পকেট ব্যাগে রেখেছিলেন, অথচ তার মৃত্যুর পর সেই ছবিটাই পাওয়া গেল না। যেই ছবি তিনি এত যত্ন করে রেখে দিয়েছেন, মেজর যে সেটা ফেলে দিতে পারেন না তা তো সহজেই অনুমান করা চলে। ছবিটা তার মৃত্যুর পরেও ব্যাগেই থাকা উচিত ছিল। টাকা চুরি হতে পারে, কিন্তু বিশেষ উদ্দেশ্য না থাকলে কেউ কোনো ফটো তো চুরি করবে না। যত চিন্তার গভীরে প্রবেশ করছিলেন, মিস মার্পেলের মুখ ততই গম্ভীর হচ্ছিল। একটা সিদ্ধান্ত তো তাকে নিতেই হবে। নাকে এখন রহস্যের গন্ধ লেগেছে যে। একেবারেই আকস্মিকভাবে মৃত্যুটা ঘটেছে। ডাক্তারদের মত অত সরলভাবে মেনে নেওয়া তো তার পক্ষে সম্ভব নয়। যদি মেজর অসুস্থ বোধ করেই থাকেন, তাহলে উচ্চ রক্তচাপের ট্যাবলেট তো তার ঘরেই ছিল, সেটা কেন খাননি? আর যদি রক্তচাপের ব্যাপারটা বানানো হয় আর মেজরের পকেট থেকে ছবিটা কেউ সরিয়ে ফেলে থাকে, তবে তো নিঃসন্দেহে সেই ব্যক্তির পক্ষেই ওষুধের শিশি তার ঘরে রেখে দেওয়া সম্ভব। তবে মিস মার্পেল কিন্তু নিজে কখনো মেজরকে ওষুধ খেতে দেখেননি। উচ্চ রক্তচাপের কথাও তিনি কখনো বলেননি। তবে তার মনে পড়েছে, মেজরের উচ্চ রক্তচাপের কথাটা কেউ যেন তাকে শুনিয়ে তো ছিল, কিন্তু কে বলেছিল সেটা তিনি মনে করতে পারছেন না। মিস মার্পেল ধীরে ধীরে একেবারে গোড়ায় ফিরে গেলেন। খুন আর খুনিদের নিয়ে মেজর যে গল্প করছিলেন, সেটাই আস্তে আস্তে নিজের মনে মনে পর্যালোচনা করতে শুরু করলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মিস মার্পেল সিদ্ধান্ত নিলেন যে খুনের ঘটনার সন্দেহ নিরসন করবার জন্য তিনি খোঁজ খবর নেবেন। এতে হয়তো উপযাচক হয়ে তাকে একটু বেশি কথা বলতে হবে, তবে বৃদ্ধাদের বেশি কথা বলাটা সকলেই প্রায় মেনে নেয়, সেই সুযোগটাই আবার নিতে হবে। কথাবার্তা আলোচনা চালিয়ে তাকে কিছু মানুষ সম্পর্কে খোঁজ খবরও নিতে হবে। মিস মার্পেলের চিন্তা ঘিরে এমনি কয়েকজন মানুষের মুখ পর্যায়ক্রমে ভেসে বেড়াচ্ছিল। মেজর যদি খুন হয়ে থাকেন, তাহলে তিনি তার জীবনের কোনো গোপন রহস্যের জন্য কিংবা অর্থের জন্য অথবা প্রতিশোধের জন্য খুন হননি। মিস মার্পেলের ধারণা, মেজর একটু বেশি কথা বলতেন। অনেক কথাই তিনি সকলকে জানাতেন। এটাই খুনের মুখ্য উদ্দেশ্য। ডাক্তার গ্রাহামের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা খবর জানতে পেরেছেন তিনি। নিজেরই বেশ কিছু ছবি, মানে পোলো খেলার পোশাকের, বাঘ শিকারীর পোশাকের, এমনি ধরনের মেজরের ওয়ালেটে ছিল। এইসব ছবি রেখে দেওয়া আর কি কোনো উদ্দেশ্য ছিল? মেজর হয়তো ওসব ছবি দেখিয়ে ঘটনার বর্ণনা শুনিয়ে আত্মপ্রসাদ লাভ করতেন। সন্দেহভাজন খুনি হয়তো তাতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভবিষ্যতে তার ফটো দেখিয়েও কোনো কাহিনী জন্ম নেবার সম্ভাবনা ছিল। মিস মার্পেলের মনে পড়ল যে খুনের ঘটনার প্রসঙ্গ বলতে গিয়েই পকেট থেকে ব্যাগ বার করে মেজর বলেছিলেন,
লোকটাকে দেখে খুনি বলে মনে হয় কিনা বলুন তো। তিনি বুঝতে পারছেন যে এভাবে সকলকে বলে বেড়ানো তার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। খুনির কাহিনীর সঙ্গে অনিবার্যভাবে ছবিটাও নিশ্চয়ই প্রদর্শিত হতো। খুনের গল্প বেশ উৎসাহের সঙ্গেই তিনি বলতে লক্ষ্য করেছেন। সম্ভবত এখানে এই গল্প নিশ্চয়ই তিনি আগেও কাউকে শুনিয়ে থাকবেন, হয়তো কয়েকজনকেই। তাহলে কাহিনীর বর্ণনার সঙ্গে ছবির খুনিরও একটা চেহারার আভাস কারো কাছ থেকে তো নিশ্চয়ই পাওয়া যেতে পারে। মিস মার্পল ভাবলেন এটাই ঠিক পথ, তিনি এইভাবেই শুরু করবেন। তার মনে সন্দেহভাজন ব্যক্তিদের কথা মনে করতে গিয়ে মিস মার্পলের স্মরণে এলো যে মেজর যেভাবে খুনির বর্ণনা করেছিলেন তাতে বোঝা যায় যে সে একজন পুরুষ, কিন্তু এখানে পুরুষ হলো দুজন, কর্নেল হিলিংটন এবং মিস্টার ডাইসন। আপাত দৃষ্টিতে এদের কাউকেই খুনি ভাবা যায় না, তবে বাইরের চেহারাটাই তো মানুষের সব নয়। কিন্তু আর কি কেউ থাকা সম্ভব? আশেপাশে তো সেই মুহূর্তে মাথা ঘুরিয়ে আর কাউকে চোখে পড়েনি। ও হ্যাঁ, কেবল মিস্টার রাফায়েলের বাংলোটা চোখে পড়েছিল। কেউ বাংলো থেকে বেরিয়ে এসে আবার ভেতরে চলে যায়নি তো? মিস মার্পল ভাবলেন যে সত্যি যদি এমন হয় তাহলে নির্ঘাত সেই লোক মিস মার্পল ভাবলেন যে সত্যি যদি এমন হয় তাহলে নির্ঘাত সেই লোক হলো ধনকুবেরের সেই সঙ্গী জ্যাকসন। ছবির বিষয়ের মতোই সেও কি দরজা দিয়ে বাইরে আসছে? আর ঠিক সেই সময়ই নজরে পড়ে গিয়েছিল মেজরের, এবং এবং তিনি চিনতে পেরেছিলেন। দেখাবার জন্য ফটোটা হাতে নিয়ে মেজর মিস মার্পেলের ডান কাঁধের উপর দিয়ে তাকিয়েছিলেন। তখনই কি তিনি দরজা দিয়ে ছবি সেই খুনিকে বাইরে আসতে দেখে সতর্ক হয়ে গিয়েছিলেন? রাতে শুতে যাবার আগে মিস মার্পল তার আগামীকালের কাজের তালিকা ঠিক করলেন অনেকটা এইভাবে: হিলিংটনদের, ডাইসনদের আর আর্থার জ্যাকসন সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। মাঝরাতে ডাক্তার গ্রাহামের বরাবরই ঘুম ভেঙে যায়, পরে তিনি আবার ঘুমিয়ে পড়েন। আজ রাতে ঘুম ভাঙতেই কেমন একটা অস্বস্তি বোধ করলেন তিনি। অস্বস্তিটা ঠিক কি কারণে তা তিনি বুঝতে পারলেন না, কিন্তু এমন উদ্বেগের ভাব বহুকাল তার হয়নি। সহসা তার মনে হলো যে মেজরের মৃত্যু সম্পর্কে সব কি ঠিকঠাক আছে, কিন্তু তিনি তো ব্যাপারটা মেনেই নিয়েছিলেন। মেজরের ঘরে সেরেনাইড ট্যাবলেটের শিশিও পাওয়া গিয়েছিল, আর আর মেজর নিজেও তো তার ব্লাড প্রেশারের কথা সবাইকে বলেছিলেন। না না, মেজরের মৃত্যুর মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকা সম্ভব নয়। এই মনে করে নিশ্চিন্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন ডক্টর গ্রাহাম। জায়গাটা হোটেলের চৌহদ্দির বাইরে একটু খড়ির পাশে। এখানে এলোমেলোভাবে গড়ে উঠেছে ছোট ছোট কিছু কুটির। তাদেরই একটির ভেতরে নিজের বিছানায় উঠে বসেছে ভিক্টোরিয়া জনসন। এই অন্যরের অন্যতম দ্রষ্টব্য বলা যায় ভিক্টোরিয়াকে। তাকে দেখলে কোষ্টি পাথরে গড়া একটি অপূর্ব ভাস্কর্য বলেই ভুল হয় সকলের। পাশেই নিদ্রিত ছিল ভিক্টোরিয়ার সঙ্গী। কোঁকড়ানো চুলে হাত বোলাতে বোলাতে সে তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। এই ওঠো শিগগির, ওঠো ওঠো। কি কি হলো? এখনো তো রাত শেষ হয়নি। ঘুম জড়ানো গলায় বিশাল দেহী পুরুষটি বলে উঠল। তার সাদা দাঁতের শাড়ি যেন অন্ধকারেই ঝিকিয়ে উঠল। কি বলছিস? যে মেজের লোকটা মারা গেছে সেই ব্যাপারটা কিন্তু আমার ভাল লাগছে না।
কোথাও একটা যেন গোলমাল আছে। পুরো মারা গেছে এই নিয়ে আবার তুইও তো ভাবছিস কেন? পিলগুলো, ওই পিলগুলোর কথা যে ভুলতে পারছি না। আরে বেশি করে খেয়ে ফেলেছিলেন হয়তো। ভিক্টোরিয়া রীতিমতো হাঁপাচ্ছিল। সে কাছে এগিয়ে এসে বলল, শোনো, সকাল হলেই আমি মিসেস কেন্ডালকে বলবো, নির্ঘাত কোথাও একটা গোলমাল আছে। লোকটির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে হয়নি ভিক্টোরিয়ার, তবুও তারা দুজনে স্বামী স্ত্রী হয়ে আছে। সে হাই তুলে বলল, বোকার মতো গন্ডগোলটাকে আনিস না, এখন ঘুমো। দুজনেই আবার পাশাপাশি শুয়ে পড়ল। অন্যদিকে ইভেলিনের ডান পাশেই একটা চেয়ারে বসেছিলেন সেনোরা দ্য কাসপিয়ারো। তিনি ভেনেজুয়েলা থেকে এসেছেন। খানিক তফাতেই হুইল চেয়ারে বসেছিলেন অর্থবান ব্যক্তি মিস্টার রাফায়েল। আপাতত তিনি হোটেলের প্রধান ব্যক্তিত্ব। তার দেখাশোনার জন্য পাশেই উপস্থিত রয়েছে এস্থার ওয়াল্টার্স। মিস মার্পেলও একপাশে বসে পশম বুনে চলেছেন। তার কান ছিল বাইরের কথাবার্তার দিকে, তবে প্রয়োজনে দু একটা মন্তব্য যে করছিলেন না তা নয়। হোটেলের সামনে বেলাভূমিতে বেলা 11টার মধ্যেই বেশ ভিড় জমে উঠেছে। সামাজিক মেলামেশার জায়গাটা জমজমাট হয়ে ওঠে। ইভেলিন হিলিংটন জল ছেড়ে তীরে উঠে স্নানের টুপি খুলে বালির ওপরে এসে বসল। ইভেলিনের ডান পাশেই একটা চেয়ারে বসেছিলেন সেনোরা দ্য ক্যাসপিয়ারো। তিনি ভেনেজুয়েলা থেকে এসেছেন। খানিক তফাতেই হুইল চেয়ারে বসেছিলেন অর্থবান ব্যক্তি মিস্টার রাফায়েল। আপাতত তিনি হোটেলের প্রধান ব্যক্তিত্ব। তার দেখাশোনার জন্যই পাশে উপস্থিত রয়েছে এস্থার ওয়াল্টার্স। মিস মার্পেলও একপাশে বসে পশম বুনে চলেছেন, আর তার কান ছিল বাইরের কথাবার্তার দিকেই। তবে প্রয়োজনে দু একটা মন্তব্য যে করছিলেন না তা নয়। ইভেলিন হিলিংটন মাঝে মাঝে কৌতূহলী চোখে তাকাচ্ছিল মিস মার্পেলের দিকে। একসময় ইভেলিনকে উদ্দেশ্য করে মিস মার্পেল বললেন, হ্যাঁ, এমন একটা চমৎকার জায়গায় আসবো আগে কখনো ভাবিনি। এখানে আপনি তো আগেও এসেছেন, তাই না মিসেস হিলিংটন? হ্যাঁ, বার্থডেক এসেছিলাম। নিশ্চয়ই ওই প্রজাপতি আর ফুলের নেশায়। সঙ্গে আপনার বন্ধুরাও ছিলেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, শ্রী বন্ধু, কয়েক বছর একসঙ্গেই ঘোরাঘুরি করছি। এভাবে শুরু করা কথা একসময় মেজর প্যালগ্রেভের প্রসঙ্গে চলে এলো। দেখা গেল যে তার ব্লাড প্রেশার সম্পর্কে দুরকম ধারণা প্রচারিত, হ্যাঁ এবং না। মিস্টার রাফায়েল তো জোর দিয়েই বললেন যে তিনি নিজে নাকি আমাকে বলেছিলেন ওরকম কোনো অসুবিধে তার ছিল না। বয়স অনুপাতে তার রক্তচাপ খুবই ভালো ছিল। মিস মার্পেল বললেন, শুনেছি তিনি সেরেনাইট না কি যেন একটা ওষুধ খেতেন। মিস্টার রাফায়েল বললেন, প্রত্যেকেরই নিজের রোগে ভোগের বিষয়ে সচেতন থাকা উচিত। বেলা 12টা বেজে গিয়েছিল। মিসেস এস্থার ওয়াল্টার্সের সাহায্যে মিস্টার রাফায়েল উঠে দাঁড়ালেন। তার স্নানের সময় হয়ে গিয়েছিল। দুজনেই সমুদ্রের দিকে অগ্রসর হলেন। ওদিকে সেনোরা দ্য ক্যাসপিয়ারোকে উদ্দেশ্য করে মিস মার্পল বললেন, মিসেস ডাইসন কোথায়? থাকে তো দেখতে পাচ্ছি না। সেই লাকি নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সঙ্গে কোথাও ঘুরে বেড়াচ্ছে। তাই বুঝি? ওর স্বভাবই ওই। ওর স্বামীরও তো আবার নজর অন্যদিকে, মেয়ে দেখলেই কেমন ছোঁক ছোঁক করে। হ্যাঁ, আপনার পক্ষে জানা সম্ভব। অফিস ঘরে একা বসেছিল মিসেস কেন্ডাল। হঠাৎ
ধবধবে সাদা পোশাকে সজ্জিতা ভিক্টোরিয়া জনসন ঘরে প্রবেশ করলো এবং অত্যন্ত সঙ্গোপন ভঙ্গিতে জানালো যে ডাক্তারের কথায় ঘরে কি আছে দেখতে গিয়ে সে পরলোকগত মেজরের বাথরুমের তাকের ওপর দাঁতের মাজন, হজমের ওষুধ, অ্যাসপিরিনের সঙ্গে একটা পিলের শিশিও পেয়েছিল, সেরেনাইট। আগে কিন্তু সেই শিশিটা সেখানে দেখেনি। তার সন্দেহ যে কেউ গোপনে পিলগুলো সেখানে রেখেছিল আর সেগুলো খেয়েই মেজর মারা গেলেন। মলি ভিক্টোরিয়ার কথার গুরুত্ব বুঝতে পেরে তীক্ষ্ণ স্বরে বলল, আমি খোঁজ নিয়ে দেখেছি, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। দয়া করে এই ধরনের বাজে গুজব আর ছড়িয়ে বেরিও না, তাতে আমাদের হোটেলের ক্ষতি হবে। ভিক্টোরিয়া চলে গেলে পরে মলি চিন্তিতভাবে কথাটা টিমকে জানালো, কিন্তু সে আবার ব্যাপারটাকে বিশেষ গুরুত্বই দিল না। তবে বলল যে ডাক্তার গ্রাহামের কাছে গেলে ব্যাপারটা অবশ্যই পরিষ্কার জানা যাবে। রোজ ঘর সাফাই করতো বলে ঘরের জিনিসপত্র কোথায় কোনটা আছে ভিক্টোরিয়ার মনে একেবারে গেঁথে গিয়েছিল। মেজরের মারা যাবার পর দিনের আগে সে বাথরুমের তাকে সেরেনাইটের শিশি কখনো দেখেনি। তার বিশ্বাস নিশ্চয়ই কেউ বিষের বড়ি শিশি সেখানে রেখে গিয়েছিল। কেন্ডাল দম্পতি এসব কথাই ডাক্তার গ্রাহামকে জানান। তিনি ব্যাপারটা যাচাই করবার জন্য তখনই ভিক্টোরিয়াকে ডেকে পাঠালেন। ভিক্টোরিয়া এসে বেশ জোরের সঙ্গেই একই কথা শোনালো ডাক্তারকে। ব্যাপারটা যেন একবারে তার মাথায় গেঁথে গিয়েছিল। ডাক্তার বললেন, ওটা বিষ নয় মেয়ে, খুব ভালো আর দরকারি ওষুধ। অসুখ থাকলে ওই ওষুধটা মানুষকে খেতেই হয়। তুমি মিছেই ভেবে হয়রান হচ্ছ। আপনি আমাকে বাঁচালেন। ডাক্তারের দিকে তাকিয়ে হাসতে লাগলো ভিক্টোরিয়া। স্থানীয় মেয়েটি চলে গেলে ডাক্তার গ্রাহামের মনে রাতের অস্বস্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। তার মনের চাপটা যেন হঠাৎই বেড়ে গেল। মিস্টার রাফায়েলের সেক্রেটারি এস্থার ওয়াল্টার্স খুব সুন্দরী না হলেও যথেষ্ট আকর্ষণীয়। সেদিন বিকেলে তার সঙ্গে বসে গল্প করছিলেন মিস মার্পল, মেয়েটিকে একটু যাচাই করার উদ্দেশ্যে। কথার ফাঁকে মিস মার্পল ওয়াল্টার্সের প্রসঙ্গ তুললেন। ও খুবই কাজের লোক, অঙ্গ সংবাহক হিসেবেও যথেষ্ট দক্ষ, বলল মিস ওয়াল্টার্স। মনে হয় অনেক দিনই মিস্টার রাফায়েলের কাছে আছে, জানতে চাইলেন মিস মার্পল। না না, খুব বেশি দিন নয়, এই তো 8-9 মাস হবে। ও, উনি বিবাহিত নিশ্চয়ই? মনে তো হয় না। বেশ সুদর্শন যুবক কিন্তু। হ্যাঁ, আমারও তাই মনে হয়, খুবই নিরাসক্তভাবে জবাব দিল এস্থার ওয়াল্টার্স। মিস মার্পেলের মনে হলো যে স্বামী হারা বলেই বোধহয় এমন মানসিকতা হয়েছে। আচ্ছা, আপনি কি মিস্টার রাফায়েলের কাছে অনেকদিনই কাজ করছেন? এই তো বছর 5 হবে। স্বামী মারা যাবার পর মেয়েটির জন্য একটা কাজের দরকার হয়ে পড়েছিল। মিস্টার রাফায়েলের সেক্রেটারি এস্থার ওয়াল্টার্স খুব সুন্দরী না হলেও যথেষ্ট আকর্ষণীয়। সেদিন বিকেলে তার সঙ্গে বসে গল্প করছিলেন মিস মার্পল, মেয়েটিকে একটু যাচাই করাই তার উদ্দেশ্য। কথার ফাঁকে মিস মার্পল ওয়াল্টার্সের প্রসঙ্গ তুললেন। ও খুবই কাজের লোক, অঙ্গ সংবাহক হিসেবেও যথেষ্ট দক্ষ, বলল মিস ওয়াল্টার্স। হ্যাঁ, মনে হয় অনেক দিনই আছেন না মিস্টার রাফায়েলের কাছে? খুব বেশি দিন নয়, এই 8-9 মাস হবে। বিবাহিত নিশ্চয়ই? মনে তো হয় না।
বেশ সুদর্শন যুবক কিন্তু। হ্যাঁ, আমারও তাই মনে হয়। খুবই নিরাসক্তভাবে জবাব দিল এস্থার ওয়াল্টার্স। মিস মার্পেলের মনে হলো যে স্বামীহারা বলেই হয়তো এমন মানসিকতা হয়েছে। আচ্ছা, আপনি কি মিস্টার রাফেলের কাছে অনেক দিন কাজ করছেন? এই তো বছর 5 হবে। আসলে স্বামী মারা যাবার পর একটা কাজের দরকার হয়ে পড়েছিল। দৃষ্টিতে খানিকটা কৌতুক, খানিকটা সহানুভূতির আভাস ফুটিয়ে মিস মার্পল বললেন, মিস্টার রাফেলের কাজ করা খুবই কঠিন, তাই না? কঠিন ঠিক নয়, একটু বুঝে চলতে হয়। মাঝে মাঝে পরস্পর বিরোধী কথা বলেন, এই যা। মনে হয় খুব অল্পেই কোনো মানুষ সম্পর্কে বিরূপ ধারণা করে ফেলেন। তবে আমি ভালোই মানিয়ে চলতে পারছি। মিস্টার জ্যাকসনকেও তো খুব বাধ্য বলেই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ও খুব কৌশলী আর যথেষ্ট বুদ্ধিমান। এমনই কথাবার্তার ফাঁকে নানা প্রসঙ্গ উত্থাপন করে মিস মার্পল একসময় চলে এলেন চার প্রকৃতিপ্রেমিক ডাইসন আর হিলিংটনদের বিষয়ে। এস্থার ওয়াল্টার্স বলল, ওরা তো 4 বছর ধরেই এখানে আসছেন, তবে গ্রেগরি ডাইসন অনেকবারই এসেছেন। সম্ভবত প্রথম স্ত্রীর সঙ্গে প্রথমে এসেছিলেন। তার শরীর তখন আসলে ভালো ছিল না। তিনি কি মারা যান, না বিবাহ বিচ্ছেদ? খুব সম্ভব এদেশেই, এই ওয়েস্ট ইন্ডিজেরই কোনো একটা দ্বীপে মারা যান। মনে হয় কোনো গোলমাল ঘটেছিল, তবে স্ত্রী সম্পর্কে উনি কিছুই বলতে চান না। সবই অবশ্য আমার শোনা কথা। ও আচ্ছা, তারপরেই বুঝি এই লাকি নামের মহিলাকে বিয়ে করেন? আসলে নামটা খুবই অদ্ভুত। শুনেছি আগের স্ত্রী বর্তমান স্ত্রীরই আত্মীয়া। ও, হিলিংটনদের সঙ্গে ওদের পরিচয় বোধহয় অনেক দিনের। বছর 3-4 আগে এখানেই সম্ভবত আলাপ হয়। হিলিংটনদের খুবই শান্ত প্রকৃতির বলেই মনে হয় আমার। হ্যাঁ, দুজনেই খুবই নম্র। আচ্ছা, সবার কাছেই তো শুনতে পাই যে ওদের দুজনের নাকি মধ্যে মনের টান খুব। কেন, আপনার সেরকম মনে হয় না? বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এস্থার ওয়াল্টার্স। এরপরে আসল প্রসঙ্গে মোড় নিলেন মিস মার্পল। বললেন, আচ্ছা, আপনার কি মনে হয় যা ব্যাপার চলছে সে বিষয়ে মিস্টার ডাইসন ওয়াকিবহাল? আমার কোনো ধারণাই নেই। স্পষ্ট বিরক্তি প্রকাশ পেল এস্থার ওয়াল্টার্সের কণ্ঠে। যাই বলুন, মিস্টার প্যালগ্রেভের ব্যাপারটা খুবই দুঃখজনক। কেন্ডালরাও তো কত বিপাকে পড়ে গেল, তাই না? হ্যাঁ, ওদের হোটেলেই তো ঘটনাটা ঘটল। মাত্র 6 মাসই তো হলো ওরা স্যান্ডারসনদের কাছ থেকে এই হোটেলের দায়িত্ব নিয়েছে। তবে এখানে তো আনন্দের পরিবেশ। মৃত্যুর ঘটনা অতি অল্প সময়েই মানুষের মনে স্থায়ী হয়। হ্যাঁ, এই কথা আমিও মলিকে বলেছি। ও সত্যি খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। অবশ্য মিসেস কেন্ডালকে দেখে খুবই উদ্বেগহীন মনে হয়। আমার তো মনে হয় ওর স্বামীরই দুশ্চিন্তাই বেশি। না না মিস মার্পল, মলি জোর করেই হাসি খুশি থাকে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই ভেবে ভেবে কেমন যেন ভাষামহীন হয়ে পড়েছে। তাই নাকি? সত্যি খুবই দুঃখজনক, বেচারি। তবে মৃত্যুটা তো খাদ্যে বিষক্রিয়া বা ওই ধরনের কিছু নয়, তাই রক্ষে। এসব ক্ষেত্রেই মানুষের মনে আবার সন্দেহ জাগে। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো যে মেজর প্যালগ্রেভের কাছে কিন্তু আমি কখনো শুনতে পাইনি যে তার উচ্চ রক্তচাপ ছিল। আপনাকে কোনোদিনও বলেছিলেন কি?
কেউ হয়তো মিস্টার রাফায়েলকে বলে থাকতে পারে, তবে মিস্টার রাফায়েল আবার উল্টো কথাই বলেন। অবশ্য জ্যাকসন একবার আমাকে বলেছিল মেজরের মদ খাওয়া কমিয়ে দেওয়া উচিত। ও, মেজর প্যালগ্রেভকে তার বকবকানি স্বভাবের জন্য দেখছি অনেকেই পছন্দ করতো না। বিরক্তিকরভাবেই আসলে তিনি বারবার একই কাহিনী শোনাতেন। হ্যাঁ, নানা কৌশল করে তার গল্প বন্ধ করতে হতো। এরপর মিস মার্পল মৃদু হেসে বললেন, আমার অবশ্য বারবার একই গল্প শুনতে অসুবিধে হয় না, কারণ শোনার পর তার আমার মনেই থাকে না। একটা কাহিনী শোনাতে তিনি খুব ভালোবাসতেন, একটা খুনের কাহিনী। আপনাকেও নিশ্চয়ই সেই গল্প শুনতে হয়েছে। হ্যাঁ, মনে হয় শুনেছিলাম। ওই ওই স্ত্রী তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গ্যাসের উনুনে তার মাথা চেপে ধরে খুন করেছিল, এটাই তো? না না, ওই গল্প নয়। একটা ছবি ছিল মেজরের কাছে, সবাইকেই দেখাতেন। কই, আমি তো ঠিক মনে করতে পারছি না। আপনাকে দেখিয়েছিলেন কি? দেখাতে নিয়েছিলেন, তখনই বাধা পড়ে যায়। অনেক চেষ্টার পর মিস প্রেসকটকে একান্তে পেয়ে মিস মার্পল নানা বিষয়ে আলোচনা জুড়লেন। একসময়ে ডাইসনদের প্রসঙ্গ এলো। মিস প্রেসকট বললেন, প্রথম স্ত্রীর বিষয়ে মনে হয় কিছু কুৎসা রটনা হয়েছিল। তিনি এখানে সম্ভবত ওই মার্টিনিক বা টোব্যাগো দ্বীপে মারা যান। শুনেছি ওই অদ্ভুত নামধারী লাকি প্রথমা স্ত্রীর মাস্তুতো বোন। লোককে তো এ নিয়ে নানা কথাও বলতে শুনেছি। তাই নাকি? হ্যাঁ, মিস্টার ডাইসন তো শুনেছি প্রথম স্ত্রীর মৃত্যুর 1 মাসের মধ্যেই এই দ্বিতীয় বিয়েটা করেছিলেন। মাত্র 1 মাস? নিশ্চয়ই এর সঙ্গে টাকা পয়সার ব্যাপার ছিল। ঠিক জানি না, তবে মিস্টার ডাইসন তো শুনতে পাই প্রায়ই নাকি মজা করে বলেন লাকি তার ভাগ্য ফিরিয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি কথাটা। অবশ্য দ্বিতীয়জন খুবই সুন্দরী, তবে যতদূর জানি প্রথমা স্ত্রী স্বামীর জন্য যথেষ্ট টাকা কড়ি রেখে যান। হিলিংটনদের অবস্থাও বোধহয় খুব ভালো। আমিও সেরকমই শুনেছি। ইংল্যান্ডে নিজস্ব বাড়ি আছে, সারা শীতকালটা নাকি বেরিয়ে বেড়ায়। এই সময় ক্যানন প্রেসকট এলেন। মিস প্রেসকট তার সঙ্গে বেড়াতে চলে গেলেন। চেয়ারে একাই বসে রইলেন মিস মার্পল। একটু পরে পাশ দিয়ে হোটেলের দিকে যেতে যেতে মিস্টার গ্রেগরি ডাইসন মিস মার্পলকে দেখে একগাল হেসে চলে গেলেন। মিস মার্পল ভাবতে লাগলেন যে সব কিছুই কেমন খাপে খাপে মিলে যাচ্ছে। মিসেস ডাইসনের মৃত্যুর কাহিনী, মেজর প্যালগ্রেভও একজন স্ত্রী হত্যাকারী পুরুষের কাহিনী অবশ্য বলেছিলেন। হঠাৎ পেছনে শব্দ পেয়ে চিন্তার সূত্রটা ছেড়ে গেল। তাকিয়ে দেখেন যে লাকি এগিয়ে আসছে। হ্যালো মিস মার্পল, গ্রেগকে এদিকে দেখেছেন? এই তো এইমাত্র হোটেলের দিকে গেলেন। আশ্চর্য, অথচ আমি... বলতে বলতে দ্রুত হোটেলের দিকে চলে গেল লাকি। এই সময় মিস মার্পল দেখতে পেলেন মিস্টার জ্যাকসনের সাহায্যে হুইল চেয়ারে বসে মিস্টার রাফায়েল সকালের ভ্রমণে বেরিয়েছেন। ভদ্রলোকের সঙ্গে একা কিছুক্ষণ কথা বলার ইচ্ছা হলো তার। হুইল চেয়ারের কাছাকাছি আসতেই তিনি সরাসরি বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল মিস্টার রাফায়েল। বলুন, কি দরকার? নিশ্চয়ই আফ্রিকার কোনো মিশন কিংবা গির্জা সরাইয়ের জন্য চাঁদা চাইবেন তো? হ্যাঁ, এসব ক্ষেত্রে কিছু চাঁদা পেলে তো খুশি হওয়াই যায়।
তবে আপাতত আমার জিজ্ঞাসা হলো যে মেজর প্যালগ্রেভ আপনাকে কি কোনো খুনের গল্প বলেছিলেন? হো, আপনার কেউ শুনিয়েছিলেন দেখছি। আচ্ছা, আপনাকে ঠিক কি বলেছিলেন একটু জানতে ইচ্ছে করছে। ওই তো মনে হয় স্বর্ণকেশী কোনো তরুণী তার স্বামীকে খুন করেছিল। এবারে একটু থিতিয়ে গেলেন মিস মার্পল। তবুও জানতে চাইলেন কিভাবে, বিষ খাইয়ে? না, খুব বুদ্ধি খাটিয়েছিলেন মহিলা। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গ্যাসের উনুনে চেপে ধরেছিলেন, তারপর রটিয়ে দিয়েছিলেন যে আত্মহত্যা বলে। আচ্ছা, মেজর কোনো ফটো দেখিয়েছিলেন কি আপনাকে? কার? সেই সেই স্ত্রী লোকটির? না। এই সময় টিম কেন্ডাল একটা বই হাতে এসে চেয়ারে বসে পড়লেন। তাকে দেখে মিস মার্পল জিজ্ঞেস করলেন, টিম কেন্ডাল খুব চিন্তিত দেখছি। হ্যাঁ, আমরা সকলেই তো চিন্তায় রয়েছি। নিশ্চয়ই মেজর প্যালগ্রেভের মৃত্যুর ব্যাপারে ভাবছেন। না, স্ত্রীকে নিয়েই ভাবনায় পড়েছি। মাঝে মাঝে খুব খারাপ স্বপ্ন দেখে ভয় পায়। কি ধরনের স্বপ্ন দেখে? কারা সব নাকি ওকে তাড়া করে, তার উপর নাকি নজর রাখে, জেগে উঠেও সেই রেশ থেকে যায়। ইদানিং মেজর প্যালগ্রেভের মৃত্যুর পর থেকে কেমন যেন দিন দিন পাল্টে যাচ্ছে। কোনো ডাক্তারের নাম তো একদমই শুনতে পারে না। দেখি কি করা যায়। আচ্ছা মিস মার্পল, এবারে উঠি, আসলে কিছু কাজ পড়ে আছে। এই বলে বিদায় নিল টিম কেন্ডাল। অদূরে একটা চেয়ারে বসেছিলেন ডাক্তার গ্রাহাম। তার দিকে তাকিয়ে মনস্থির করে নিলেন মিস মার্পল। তারপর উঠে ডাক্তার গ্রাহামের মুখোমুখি চেয়ারে বসে পড়লেন। আপনার কাছে মাপ চাইতে এলাম ডাক্তার গ্রাহাম। সেদিন ইচ্ছে করেই মিথ্যে কথা বলেছিলাম। অবাক হয়ে তাকালেন ডাক্তার গ্রাহাম। বললেন, এ নিয়ে অত ভাববার কি আছে? কি হয়েছে বলুন শুনি। এক ভাইপোর ছবির বিষয়ে বলেছিলাম যে মেজর প্যালগ্রেভকে দেখিয়েছিলাম। তিনি সেটা আমাকে ফেরত দেননি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ফটোটা তো খুঁজেও পাওয়া যায়নি। আসলে এরকম কোনো ফটো ছিল না। কি বলছেন? তাহলে বলেছিলেন কেন? এরপর মিস মার্পল সব কথা খুলে বললেন। মেজর প্যালগ্রেভের খুনের কাহিনী, একটা ফটো বার করা, তারপর কিভাবে দেখাতে গিয়ে ব্যর্থ হন, সবশেষে দুঃখ প্রকাশ করে বললেন, আমার মনে হয়েছিল যে মিথ্যা কিছু বললে হয়তো ফটোটা দেখা সম্ভব হতে পারে। কোনো খুনির ফটো আপনাকে মেজর দেখাতে চেয়েছিলেন? হ্যাঁ, ওই রকমই তো তিনি বলেছিলেন। তবে আশ্চর্য ব্যাপার হলো যে তারপর তিনি মারা যান, আর ফটোটাও অদৃশ্য হয়ে যায়। ডাক্তার গ্রাহাম অদ্ভুত দৃষ্টিতে মিস মার্পলের দিকে তাকালেন। মিস মার্পল ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, এখন আপনি আমার কথা নিশ্চয়ই অবিশ্বাস করবেন না। আমি পরে স্থির করি যে সব কথা আপনাকে বললে হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সেদিনই ডক্টর গ্রাহাম জেমসটাউন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসে তার বন্ধু ডেভেন্ট্রির সঙ্গে দেখা করলেন। গোড়া থেকে সব ঘটনা তাকে খুলে বললেন। সবশেষে বললেন, মেজরের মৃত্যুটাকে
স্বাভাবিক বলেই অন্য সকলের মতো আমি মেনেও নিতে পারতাম যদি না ফটোটা অদৃশ্য হয়ে যেত। তাছাড়া হোটেলের পরিচারিকাটিও জোরের সঙ্গেই ওষুধের বোতলের কথাটা জানিয়েছিল। ডেভেন্ট্রি বললেন, মেজর ব্লাড প্রেশারে মারা না গিয়ে থাকলে তুমি বলতে চাইছো যে আসল ওষুধের বদলে অন্য কেউ ওষুধ রেখে দিয়েছিল? ভিক্টোরিয়া তো ওরকমই ভেবেছে, তবে আসল ঘটনাটা তা নয়। মেজরকে কেউ মারার উদ্দেশ্যে পানীয় বা অন্য কিছুর সঙ্গে কিছু খাইয়ে দিয়েছিল, আর মৃত্যুটাকে স্বাভাবিক রূপ দেওয়ার জন্য ব্লাড প্রেশারে ওষুধের শিশি তার ঘরেও রেখে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রটনা করে দেওয়া হয় যে মেজর নাকি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ব্যাপারটা অত্যন্ত বুদ্ধির সঙ্গে করা হয়েছে। সেটা তো বুঝতেই পারছি। মেজরের মৃত্যুর পর সবাই তার ব্লাড প্রেশারের ব্যাপার নিয়ে আলোচনা করছে। তাহলে ব্যাপারটাকে আমি গোয়েন্দা দপ্তরকে জানাবো? তাহলে মেজরের দেহ বের করে তদন্ত করা যাবে। কিন্তু বেশ, কিন্তু সেটা করতে হবে খুব গোপনে। কিন্তু এখনও ভেবে দেখো গ্রাহাম, গোটা ব্যাপারটাই একটা কল্পনার প্রসাদ বলে প্রমাণ হয়ে যাবে না তো? তেমন হলে তো আমিও স্বস্তি পাই। ডাইনিং রুমে টুকিটাকি কাজ সেরে বারান্দায় বেরিয়ে এলো মলি। পান ভোজন, গান বাজনা, হইহট্টগোলের আর একটা সন্ধ্যা এগিয়ে আসছে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা তার মাথায়। টিম আর মলি দুজনে মিলে অনেক স্বপ্ন দেখে চলেছে। এই সময় মিস্টার ডাইসন যেন আচমকাই সেখানে উপস্থিত হলেন। খুব দুঃখিত, চমকে দিলাম বোধ হয়। হো, মিস্টার ডাইসন, সত্যি আপনি এসেছেন, একদমই টের পাইনি। আশেপাশে তখনও কেউ এসে পৌঁছয়নি। মলিকে নিভৃতে পেয়ে খুব আন্তরিক স্বরে মিস্টার ডাইসন কথা বলতে লাগলেন। পরে বললেন, ভাবছি তুমি আর আমি একদিন পিকনিক করব। মন্দ কি, নিশ্চয়ই করা যাবে। বলে মিষ্টি হেসে মলি মিস্টার গ্রেগরিকে এড়িয়ে বারে গিয়ে ঢুকল। টিম কাছেই ছিল, এগিয়ে এসে জিজ্ঞেস করল, ওখানে মনে হলো কার সঙ্গে কথা বলছিলে? গ্রেগরি ডাইসন একটু রঙ্গরস করতে চাইছিল। লোকটা মেয়েদের দেখলেই নানা রকম প্রস্তাব করে, একটু ঘুরকে দেওয়া দরকার। তুমি এসব নিয়ে ভেবো না, সময় বুঝে আমি ব্যবস্থা করতে পারবো। এই সময় টিম কি কাজে সেখান থেকে আবার সরে গেল। মলি রান্নাঘরে ঢুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে তীরের দিকে চলতে লাগলো। গ্রেগরি ডাইসন আপন মনে হাঁটতে হাঁটতে নিজের বাংলোর কাছাকাছি আসতেই অন্ধকারে ঝোপের ভেতর থেকে ভূতের ছায়ার মতো ভিক্টোরিয়া তার সামনে এসে দাঁড়ালো। আপনারা শুনছিলেন লেখিকা আগাথা ক্রিস্টির লেখা মিস মার্পল গোয়েন্দা চরিত্র থেকে ক্যারিবিয়ান মিস্ট্রি গল্পটির প্রথম পর্ব। এই গল্পর দ্বিতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে এই গল্পেরই দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।